অ্যাকশন। হ্যালো। 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 কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। হুম। কই এ কি ঘুমাচ্ছে সবাই নাকি? হ্যাঁ। বা কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করুন তাড়াতাড়ি, নাহলে পড়ামু না কিন্তু। হুম। আচ্ছা, কতদূর পড়ানো হয়েছিল বলেন তো? আগে লেকচারে আমরা কতদূর পড়েছিলাম একজনে বলো। আমরা ব্যাকরণে কতদূর অংশ পড়েছিলাম? হুম? আচ্ছা, বর্ণমালা। আচ্ছা, লেখেন বর্ণমালা। আমরা ধ্বনি বর্ণ শিখেছিলাম তাই না? কথা বলে না। কি পড়াইছিলাম এরা তাও জানে না। কবে পড়েছিলাম তাও ভুলে গেছে আমার মনে হয় যা। কিছুদিন পর যদি জিজ্ঞেস করি তোমার গার্লফ্রেন্ডের নাম, কই দাঁড়া সার্চ দিয়ে দেখে নি। বউয়ের নাম জিজ্ঞেস করলে, হাজবেন্ডের নাম জিজ্ঞেস করলে মানুষ এটাই কইব। স্যার ধ্বনি বর্ণ বাকি আছে, আল্লাহই জানে। সাধু চলিত ভাষা পড়াইছি, আমি একটু দেখি ব্যাকরণ বিষয়ে গ্রন্থ বলা হয়েছে, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় পড়াইছি আমার মনে হয় যতটুকু। আচ্ছা স্যার, গতকালের লেকচারের শেষ অংশ কি আজ আলোচনা করবেন? আরে কিসের গতকালে, শ্রীকৃষ্ণ কীর্তন এখনো মনে রাখছো ওইগুলা? হ্যাঁ, এগুলো এখনো মনে আছে? ওগুলো তো আমি ভুলে গেছি। ওইসব জিনিসের এখন আর ফেল নাই। আচ্ছা, আমরা জানি যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় শিখেছিলাম তাই না? বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়টা শেষ করেছিলাম স্যার, ধ্বনি পর্যন্ত হয়েছিল। আচ্ছা, বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি এগুলো শিখাইছি? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, ধ্বনি হলো, তা ধ্বনি বর্ণ, হ্যাঁ ওটা থাক। ধ্বনি বর্ণ। আচ্ছা, এবার একটু আমি তাহলে বলি লাস্ট অক্ষর, লাস্ট টপিক, যাক সুমিত হালদার অনেক সুন্দর করে বলে দিয়েছে। স্যার লাস্ট টপিক অক্ষর, অক্ষরটাকে শিখাইছিলাম। অক্ষর কি শিখাইছিলাম না? আচ্ছা তাহলে অক্ষর শিখাইছিলাম। ব্যঞ্জন ধ্বনি, অক্ষর বর্ণ। আচ্ছা, বর্ণ, অক্ষর, কই দেখানো কি লেখা? গত ক্লাস, গত এসে লেকচার ওরা উল্টা পাল্টা বলতেছে। আচ্ছা, মাত্রা টেকনিক সহ হয়ে গেছে, অক্ষর হয়ে গেছে, মাত্রা টেকনিক সহ হয়ে গেছে, অক্ষর হয়ে গেছে, ঘোষ অঘোষ হয়ে গেছে না? ঘোষ অঘোষ হয় নাই, অল্প প্রাণ মহাপ্রাণ হয় নাই? ঠিক আছে। বর্ণমালা অক্ষর, পূর্বের ক্লাস অবশ্যাংশ বর্ণমালা অক্ষর। হুম। ক্লাস সন্ধে, আচ্ছা ধরেন, বুঝতেছি। আচ্ছা শোনেন, কোন ব্যাচে হয়নি, এই ব্যাচে হয়েছে। আমি গত মাসে ক্লাস নিছি, ফাও কথা কইেন না। আপনারা যারা ক্লাস করেন না, হয়তো পুরাতন আছেন, তারা ওই ক্লাসটা মিস করছেন। কিন্তু এখানে আমার মনে আছে, আমি লিখে রাখছি ক্লাসটা করাইছি। ক, খ, গ, গহ, উম, চ, ছ, জ, জহ, ইয়, ট, ঠ,
ড ডহ মূর্ধন্য ত থ দ দহ দন্তন্য। এগুলা কি লেখাইছি? কথা শিখাই নাই তো আপনাদের, না? ছোটবেলায় শিখছেন, এরপর আর শিখেন নাই। আচ্ছা, আজকে একটু কথা শিখাই আপনাদের। এই ছোটবেলায় পড়ছে না, ভুলে গেছেন যখন বেবি ছিলেন, ছোট্ট বেবি বাবু। তারপরে প ফ ব ভ ম, এগুলো লিখছেন। আমরা জানি বাংলা হ্যাঁ, আমরা জানি বাংলা যে বর্ণগুলো আছে ক থেকে ম পর্যন্ত 25টিকে বলা হয় স্পর্শধ্বনি। 25টিকে বলা হয় কি স্পর্শধ্বনি, ক থেকে ম পর্যন্ত। এর ভিতরে আমাদের 5টা বর্গ আছে। বাংলা বর্ণগুলোকে কয়টি বর্গে ভাগ করা যায়? 5টি। ওরে আল্লাহ রে, সুমিত হাওলাদার চুলের স্টাইল ঠিক করতে করতে ওর আধা ঘন্টা লাগবে, লিখবে কখন? খাইছে রে, চুলে কদুর তেল মাখছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন, ক খ ঘ ঘ উম, একটা বর্গ। ক চ ট ত প। বাংলা বর্গগুলোকে, বাংলা বর্ণের বর্গকে 5টি বর্গে ভাগ করা যায়। ক চ ট ত প। সবাই একটু লিখে রাখুন, যদি যারা না পারবেন লিখে রাখবেন যে বাংলা যে বর্ণ আছে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ বা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিগুলোকে 5টি বর্গে ভাগ করা যায়। ক চ ট ত প। এভাবে খাতা লিখতে হবে কিন্তু। ক খ ঘ ঘ উম, লিখতে হবে, খাতা লিখতে হবে। চ ছ জ জ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ দ দন্তন, প ফ ভ ভ ম। বুঝেছো বাবু? এলো কখা। এরপরে এই কখা আমরা শিখাইলাম। এখন এর ভিতরে শিখবো এগুলা কোনটা আমাদের কোন বর্ণ। এই যে ক চ ট ত প, ক এটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। এটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। তাই পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনির উদাহরণ? সেটি হলো ক খ গ ঘ উম, এগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। এরপরে এই চ ছ ঝ ঝ এটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা বলা হয় মূর্ধন্য ধ্বনি। এটাকে বলা হয় মূর্ধন্য, মূর্ধন্য ধ্বনি। আর এটাকে বলা হয় দন্ত ধ্বনি। এটাকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। দেখা যায় না রে, আর একটু উপরে লিখতে হবে, তাই তো? আচ্ছা, নিচে কি দেখা যায়? আচ্ছা, তা এটা আমি একটু বলে দিচ্ছি, আবার উপরে লিখতে সমস্যা। মানে প ফ ভ ব হ ম, এটা লেখেন ওষ্ঠধ্বনি। একেবারে নিচেরটা প ফ ভ ব ম ওষ্ঠধ্বনি। লিখতে পারছেন? নিচের লাইনে হবে প ফ ব বহ ম, এটা হবে ওষ্ঠধ্বনি। এটা হবে ওষ্ঠধ্বনি, মনে থাকবে, ওষ্ঠধ্বনি। লিখছেন? এটাই হবে ওষ্ঠধ্বনি। তাহলে আমরা একটু পরীক্ষা এখান থেকে কিভাবে আসবে, নিচের কোনটি ওষ্ঠধ্বনির উদাহরণ? ওষ্ঠধ্বনি কোনটা? আমাদের দুই ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়। তাহলে আমাদের দুইটা ধ্বনি কোনটা জানেন তো? উপরে একটা ঠোঁট, নিচে একটা ঠোঁট। উপরের ঠোঁটকে কি বলে? উপরের ঠোঁটকে কি বলে? গেছে, বলছে বলছে বলছে, কথা কয় না। এই উপরের ঠোঁটকে কি বলে তাড়াতাড়ি বলে, সুমিত হাওলাদার বলেন, উপরের ঠোঁটটাকে কি বলে? হ্যাঁ, উপরের ঠোঁটকে ঠোঁট এই ওষ্ঠ বলে। এই উপরের যে একটা নরম অংশ আছে আমাদের,
এটাকে কি বলে? ঠোঁট, মানে ওষ্ঠ, ঠোঁট না, উপরেরটাকে বলে কি? ওষ্ঠ। আর এই নিচে যে একটা সাফট আছে এটাকে কি বলে? অধর। কি বলা হয়? অধর। নিচেরটা অধর, উপরেরটা ওষ্ঠ। তাই বাংলা ওষ্ঠ ধ্বনি কি? প, ফ, ব, বহ, ম। এ সাধারণত আমাদের দুই ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। আর বাংলা ভাষায় এই ওষ্ঠ ধ্বনি হলো পাঁচটা, 1 2 3 4, পাঁচটা হলো ওষ্ঠ ধ্বনি। পরীক্ষায় আসে মানব শিশুরা প্রথমত কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে? সেটা হলো প বর্গের ধ্বনি। স্টার দিয়ে লিখে রাখুন, মানব শিশুরা প্রথমে প বর্গের ধ্বনিগুলো আগে শেখে। মানব শিশুরা প্রথমে প বর্গের ধ্বনিগুলো আগে শেখে। কারণ ছোট ছোট বাচ্চারা বলে পাপ্পা পাপ্পা, বলে না আপনাদের ওরকম, মাম্মা মাম্মা বলে, এই জন্য প বর্গের ধ্বনিগুলো বাচ্চারা আগে শেখে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, উপরেরটা হলো দন্ত ধ্বনি, অর্থাৎ দাঁত, ডেন্টাল সাউন্ড ইংরেজিতে বলে। দাঁতের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকে বলে ডেন্টাল ধ্বনি বা দন্ত ধ্বনি। ত, ত, জিভের ডগাটা কিন্তু দাঁতের গোড়ায় গিয়ে লাগতেছে, লাগে না? ত, থ, নিজে নিজে উচ্চারণ চেষ্টা করেন, ত, থ, দ, মিলতেছে? মানে যেমন জিভটা কিন্তু একেবারে দাঁতের সাথে লাগতেছে, এই জন্য ত, থ, দ, দ এগুলোকে বলা হয় কি? দন্ত ধ্বনি। পারবেন? এগুলো হলো দন্ত ধ্বনি। এরপরে দেখেন মূর্ধন্য ধ্বনি। তাহলে মূর্ধন্য, এই দুইটা সহজ, দন্ত ধ্বনিও সহজ, ওষ্ঠ ধ্বনি বের করাও সহজ। আমাদের এরপরে দেখি কণ্ঠ, তালব্য আর মূর্ধন্য, এই তিনটা কেমনে মনে রাখবো? তাহলে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো একেবারে জিভের গোড়া থেকে। আমরা দেখেছি যে একটা গরু যখন আমরা জবাই করি, তখন গরু জবাই করলে ওই গরুর একেবারে ভিতরে যে জিহ্বাটা দেখছেন, যে জিহ্বার গোড়াটা কিন্তু ভিতর থেকে আসে। তা আমাদের যে মুখের জিহ্বাটা, এটা কিন্তু একেবারে গলার ভিতরে, এখানে ভিতরে কিন্তু এটা আছে। তা এর ভিতর দিয়ে একেবারে কোনো ধ্বনি যদি আমরা উচ্চারণ করি, ভিতর থেকে জিহ্বার ডগা দিয়ে যদি সজোরে বের হয়ে যায়, অর্থাৎ এভাবে এখান থেকে উঠতে হয়ে এই দিক দিয়ে যদি এভাবে মুখ দিয়ে সজোরে বের হয়ে যায়, সেগুলোকে বলা হবে কি? কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। যখন আমি উচ্চারণ করি ক, দেখেন একেবারে ভিতর থেকে আসছে না? ক, মনে হচ্ছে পেটের ভিতর থেকে এটা বায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে জিহ্বা দিয়া। ক, খ, গ, ঘ, বেরোচ্ছে না? এগুলোকে বলা হয় কণ্ঠনালীয় ধ্বনি। মনে রাখবেন, বর্গের প্রথম যে ধ্বনিগুলো আছে ক খ গ ঘ ম, এগুলোকে বলা হবে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। এরপরে হলো তালব্য ধ্বনি। তাহলে তালব্য কোনগুলা? তালব্য মানে তালু। তালব্য মানে কি? তালু। অর্থাৎ জিহ্বার ডগাটাকে উপরে তালু। তালু বলে কোনটাকে? আমাদের উপরের যে তালু, উপরের অংশটা, অর্থাৎ উপরে দাঁতের গোড়ার যে পিছন দিক দিয়ে একেবারে খোলা একটা অংশ আছে, এরকম ছাদের মতো মুখের উপরে যে ছাদ, ওটাকে বলা হয় তালু। ওই তালুর ওখানে গিয়ে জিহ্বাটা আমাদের টাচ করবে। যেমন আমরা যদি বলি চ, ছ, জ, দেখছেন জিহ্বার ডগাটা উপরে তালু থেকে স্পর্শ করে, এজন্য এগুলো হলো তালব্য ধ্বনি। তাহলে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এভাবে মনে রাখবে। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, সিরিয়ালটা মেনটেন করবে। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। শর্টকাট এই পাশে লিখে রাখুন যদি মনে না থাকে, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। 36তম বিসিএস এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। মনে থাকবে সিরিয়ালটা, ধারাবাহিকতা বজায় রাখবেন। এরপরে আছে মূর্ধন্য, অর্থাৎ এই মূর্ধা, জিহ্বার ডগা কই যে দেখেন ট, অর্থাৎ জিহ্বাটা উল্টে গিয়ে উপরের তালু স্পর্শ করে। জিহ্বা উল্টে গিয়ে উপরে তালু স্পর্শ করে, সেটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা। ট, ঠ, ড, প্রত্যেকটা জিহ্বার ডগা উল্টে গিয়ে উচ্চারিত হয়।
এটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। তার শর্টকাট মনে রাখবে, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। তাহলে আর এত কষ্ট করে মনে রাখা লাগবে না। আমি যত কষ্ট করে মনে রেখেছি এত কষ্ট করা লাগবে না। কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। সিরিয়ালটা মনে আছে তো? কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ। সহজভাবে মনে রাখবেন, এইটা মনে রাখবেন যে কণ্ঠ, এটা তালু, না সরি, কণ্ঠ মূর্ধা, এটা মনে রাখবেন মূর্ধা, কণ্ঠ মূর্ধা, তারপর মনে রাখবেন দন্ত, তারপরে হলো ওষ্ঠ। এভাবে টাস টাস করে এই সিরিয়ালটা মনে রাখেন, বাকিগুলো পারবেন। এখন আমরা শিখব যে কোনটি ঘোষ কোনটি অঘোষ, কোনটি ঘোষ আর কোনটি অঘোষ। আমরা জানি বর্গের প্রথম আর দ্বিতীয় হলো অঘোষ, বর্গের প্রথম দ্বিতীয় কি অঘোষ, এই প্রথম দুইটা হলো অঘোষ, অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। বর্গের প্রথম দুইটি অর্থাৎ ক খ অঘোষ। ডক্টর খান ফারহা দিবা, তুমি এতক্ষণ পর আসলা কোথা থেকে? রুগী দেখতে গেছিলা? হুম, তাহলে কি বললাম? ক আর খ এ দুটিকে কি বলা হয়? অঘোষ ধ্বনি। মানে পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ, আমরা কিন্তু পারবো, কারণ বর্গের প্রথম দুইটা ক খ অঘোষ, চ ছ এ দুটাও অঘোষ, ট ঠ এ দুটিও কি অঘোষ, ত থ এ দুটোও কি অঘোষ, প ফ এ দুটিও কি অঘোষ। পারবেন? স্যার দন্তর পর দাঁতের পর দেখা যাচ্ছে না, আমাদের দাঁতের পর ডক্টর সানজিদা, দাঁতের পর দেখা যাবে আমাদের ঠোঁট। দাঁতের পরে কি থাকে? আমাদের ঠোঁট। অর্থাৎ দাঁতের পরে যদি দেখা না যায়, এই যে ঠোঁট দুইটা আছে, নাসির স্যার ধরে রাখছে, উপরে একটা নিচের একটা, এই দুইটা ঠোঁটের সাথে উচ্চারিত হবে, যেমন প ফ ব বহ ম, এগুলো হলো ওষ্ঠধ্বনি। নিচের লাইনটা ওষ্ঠধ্বনি, প ফ ব বহ ম, এটা লিখে রাখুন। এই প ফ ভ ভ ম দন্তধ্বনি নিচের এটা। তাহলে আমরা অঘোষ ধ্বনি কোনটা? বর্গের প্রথম, আমরা 5টা বর্গে ভাগ করলাম, এক ক ক চ ট ত প, 5টা বর্গে আমরা ভাগ করলাম। এই 5টা বর্গের ভিতরে প্রথম যে দুইটা বর্ণ ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এগুলোকে বলা হয় অঘোষ। এই প্রথম দুইটা কি অঘোষ। তাহলে ঠ কি অঘোষ ধ্বনি, এরপরে থ কি অঘোষ ধ্বনি, ফ কি এটা হলো অঘোষ ধ্বনি হলো। তাহলে ঘোষ কোনগুলা বলতে পারেন? ঘোষ ধ্বনি কোনগুলা? হ্যাঁ হ্যাঁ, যারা মিষ্টি বানায় তারা হলো ঘোষ, ঠিক আছে না? যারা কালো জাম সাদা জাম মিষ্টি বানায় তারা কি ঘোষ ধ্বনি? কি উত্তর হয়েছে? যারা মিষ্টি বানায় তাদের কি ঘোষ বলে না? মিষ্টি দই ছানা সন্দেশ বানায় তাদের কোন ধ্বনি বলে? ঘোষ ধ্বনি বলে। তাহলে এখানে ঘোষ ধ্বনি কোনটা? এই যে গ গ উম, পরের তিনটা হলো ঘোষ ধ্বনি, গ ঘ উ, এই পরের তিনটাকে বলে ঘোষ ধ্বনি। এই যে বুঝতে পারছেন? গ ঘ উম, এই পরের তিনটে কি ঘোষ ধ্বনি, মনে থাকবে। অনেকে মনে ভাই স্যার উ ইয় এগুলো তো নাসিক্য। হ্যাঁ এগুলো নাসিক্য, কিন্তু এরা নাসিক্য প্লাস ঘোষ, মনে থাকবে। এরা একাধারে নাসিক্য একাধারে ঘোষধ্বনি, কিন্তু মনে থাকে জানো। তাহলে এই যে এক দুই হলো অঘোষ ধ্বনি, বর্গের এক দুই কি অঘোষ ধ্বনি, তিন চার পাঁচ, তিন চার পাঁচ হলো আমাদের ঘোষ ধ্বনি। তাহলে এই যে জ জ ইয় এই তিনটাও ঘোষ ধ্বনি, এই তিনটাও ঘোষ ধ্বনি, এই নিচের তিনটা, এই নিচের তিনটা হলো ঘোষ ধ্বনি। বুঝতে পেরেছেন সবাই? কথা বলে না, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা ঘোষ চিনলাম,
অঘোষ শিখলাম। এবার আমরা শিখব অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি। অল্প প্রাণ, মহাপ্রাণ আর কি নাসিক্য। তাহলে অল্প প্রাণ কোনটা? এটা সহজ, যে ধ্বনি উচ্চারণে শ্বাস কম লাগে, প্রেসার কম দিই আমরা, সেগুলো হলো অল্প প্রাণ ধ্বনি। যেমন আমি উচ্চারণ করলাম ক, আমি কলা খাবো, তাহলে ক কি অল্প প্রাণ ধ্বনি। আর যদি বলি আমি খলা খাবো, সিলেটের মানুষ বলে কি খলা, ওরা কলাকে কি উচ্চারণ করে খলা। ঠিক আছে, আমি খলা খাবো, তাহলে কিন্তু শ্বাসটা একটু বেশি লাগলো, তার মানে তাহলে কি হয়ে যাবে? মহাপ্রাণ ধ্বনি হয়ে যাবে। তাহলে ক, আমি বললাম কলা, এই উচ্চারণটা কিন্তু স্বাভাবিক, শ্বাস আমার কম লাগলো, কিন্তু সিলেটের মানুষ বললো কি খলা, ওর শ্বাস একটু বেশি লাগলো, এই জন্য ওটা হলো মহাপ্রাণ ধ্বনি। তাহলে ক অল্প প্রাণ, ক কোন ধ্বনি? অল্প প্রাণ। খ কি মহাপ্রাণ। মহাপ্রাণ মানে মনে রাখবেন, মহা মানে বড় একটা প্রাণ লাগবে, অর্থাৎ শ্বাস একটা বড় শ্বাস লাগবে নেয়া উচ্চারণ করতে ধ্বনিগুলো। তাই এবার বলেন গ কি? অল্প প্রাণ। গ অল্প, ঘ কি মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, মনে থাকবে। এরকম যদি উচ্চারণে অনেকের সমস্যা থাকে, যদি কারো উচ্চারণে সমস্যা থাকে, আমাদের আছে না অনেক আঞ্চলিকতার প্রভাব, তাদের জন্য এগুলো উচ্চারণের সমস্যা হলে এগুলো বের করা কঠিন। তবে সহজ পদ্ধতি হলো প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। এক্ষেত্রে আমাদের বাদ দিতে হবে 5টা নাসিক্য বর্ণ। এই 5টা হলো নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ কয়টা? 5টা। তাই এখন আপনি অল্প প্রাণ, মহাপ্রাণ এই 5টি নাসিক্য বর্ণ বাদ দিবেন, বাদ দিয়ে হিসাব হিসাব করবেন, তাহলে আপনি অল্প প্রাণ মহাপ্রাণ পারবেন। যেমন ত অল্প প্রাণ, থ মহাপ্রাণ, দ অল্প প্রাণ, ধ মহাপ্রাণ। এরকম ট অল্প প্রাণ, ঠ মহাপ্রাণ, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ। বুঝতে পারছেন? এখন আমাদের প্রশ্নগুলো, বাংলা ভাষায় নাসিক্য বর্ণ কয়টি? 5টি। তার এবারে বলেন নাসিক্য ধ্বনি কয়টি? তানিয়া সরকার কও, নাসিক্য ধ্বনি কয়টি? কমেন্টে লেখো নাসিক্য ধ্বনি কয়টি। যারা 5টি বলতেছেন তারা এখন আগের যুগেই আছেন মনে হয়, তাই না? যারা নাসিক্য ধ্বনি 5টা বলতেছেন তারা মানদাতা আমলে আছেন এখনো। তারা খেয়াল রাখে না দেশের যে নির্বাচন ব্যবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশের যে ধ্বনিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো খেয়াল রাখেন নাই। তাহলে নাসিক্য বর্ণ যদি বলে উত্তর হবে 5টি। আর যদি বলে নাসিক্য ধ্বনি, তাহলে নাসিক্য ধ্বনি 3টা। কি কি? এই উম, দন্ত ন আর ম। নাসিক্য এই যে উম, দন্ত ন, ম, এই 3টাকে বলা হয় নাসিক্য ধ্বনি। এ আমার কথা না, বাংলা একাডেমির কথা। তা বাংলা নাসিক্য ধ্বনি কয়টি? 3টি। মনে থাকে জানো, এটা কিন্তু লেটেস্ট আপডেট, চেঞ্জ হয়ে গেছে, লেটেস্ট ভার্সন। নাসিক্য ধ্বনি কয়টি? 3টি। মনে থাকে জানো, কোন 3টি? উম, দন্ত ন, ম। এই ইও আর উমো মিলিয়ে একটা গ্রহণ করা হয়েছে ধ্বনি। তেমনি মূর্ধন্য না আর দন্ত না, এই দুইটার উচ্চারণ এক, এজন্য ধ্বনি বলছে আমরা শুধু একটা ধ্বনি নিব। ও আর ইও উচ্চারণ এক আসে, এজন্য এই দুইটা মিলে একটা ধ্বনি গ্রহণ করছে ভাষাবিজ্ঞানীরা। তাহলে পরীক্ষা যদি আসে বাংলা নাসিক্য ধ্বনি কয়টি, অপশনে 3 থাকলে 3-এ টিক দিবেন। আর 3 যদি অপশনে না পান তাহলে 5-এ মারিয়ে আইসেন, সমস্যা না। ঠিক আছে? যদি দেখেন অপশনে 3 আছে 3-এ মারবেন, না থাকলে মারবেন না। ওকে? ম্যাথ।
আচ্ছা, এবার একটু আমার তো বলুন তো, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? দ্রুত বলেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? ফেরদৌস হোসেন বলেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? দ্রুত বলবেন, বাংলা ভাষা খালি পটেটো খাওয়াইলে কাজ হবে না বৈশা বৈশা। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? কয়জনে পারেন দেখি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? আল্লাহ গো, এ আপনারা কি কইতেছেন মোরে? আপনারা মোরে কি শুনাইতেছেন? মনুরা পড়াশোনা সাইরা দিছেন তাই না? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি হলো, ও আল্লাহ, সুমাইয়া বললো চারটি, তুমি চারটি কই পাইলা? আর দুইটা কি ধার করে নিয়ে আসছো? একটা নোয়াখালী থেকে, একটা বরিশাল থেকে? কামরুন আর বলছে দুইটি, বা কই পায়ের আল্লাহ জানে। এ দিলে বিসিএস হইব না, নে বুঝতে পারিয়াছেন? এ দিলে বিসিএস হবে না, বিসিএস প্রিলিশ এত সহজ না। ওই তো দেখি বাজারে কয়েকটা গ্রুপ আছে, একটা গ্রুপে এমন জিনিস পড়ায় আমার শুনলে হাসি পায়, বুঝছেন? বিভিন্ন বড় বড় গ্রুপে দেখে এক একজন ক্লাস নেয়, ভুল তথ্য দেয়। পরে কি করছে, আজকে সকালবেলায় এক টিচার ফোন দিছে আমারে, বাংলা টিচার, নাম বলবো না। ফোন দিয়ে কয়, নাসির ভাই কই আছেন? আমি কি ফার্ম গেট। কয় ভাই আমরা একটু পড়াই ক্লাস নিয়ে, আপনি এবার ভুল টুল ধরেন। আমি কি কই ভুল ধরি? আমি তো স্টুডেন্ট, আমি তো কমেন্টও লিখি না। তোমরা এরকম স্টুডেন্ট যদি পড়া ভুল, তাহলে তো স্টুডেন্ট ভুল দেখাই আসবে বিসিএস এ। এটা হলো বিসিএস পরীক্ষার ক্লাস। তা বিসিএস পরীক্ষার ক্লাসে তোমরা যদি তথ্য ভুল দাও বাংলা পড়ানোর ক্ষেত্রে, তাহলে পোলাপান তো ভুল দেখাই আসবে। ভালো করে শুনেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি হলো 25টি। কয়টি? 25টি। মনে থাকবে? যারা কইতেছেন দুইটি, ডাহা মিথ্যা কথা। আপনাদের সাথে একটা 9-10 এর বই সামনে আছে, ওই বইটা খোলেন, একটু খোলেন। 9-10 এর বইয়েরটা একটু খুলেন, খুললে দেখেন যে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি সুন্দরভাবে লেখা আছে 25টা। আপনারা ওই বাজারে ফুটপাতের বই পড়ছেন, ওইখানে দেয়া আছে দুইটা, কিন্তু 9-10 এর বইটা খুলে দেখেন না, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টা। ভালো করে দেখেন একটু বাংলা ভাষায়। আর মাহফুজ মাদ্রাজি কইছে দুইটা। ও ভাইজান, আপনি কই পাইলেন এই দুইটা? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি হলো 25টা। লেখেন, বাংলায় দ্বিস্বর ধ্বনি, বাংলায় দ্বিস্বর ধ্বনি, দ্বিস্বর ধ্বনি সন্ধিস্বর। বাংলায় দ্বিস্বর ধ্বনি সন্ধিস্বর, দ্বৈত স্বর, দ্বৈত স্বর, সান্ধ্য অক্ষর। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি, দ্বৈত স্বর, সান্ধ্য অক্ষর। সান্ধ্য অক্ষর অবলিক দিয়ে লিখবেন যৌগিক স্বরধ্বনি, অবলিক দিয়ে লিখবেন যৌগিক স্বরধ্বনি, অবলিক দিয়ে লিখবেন যুগ্ম স্বর, অবলিক দিয়ে লিখবেন যুগ্ম স্বর। সমান সমান কয়টি? উত্তর হবে 25। এ 2 আর 5, 25। মনে থাকবো? সুন্দর মতো লেখেন, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি, সন্ধি স্বর, স্বর, দ্বৈত স্বর, সান্ধ্য অক্ষর, যৌগিক স্বরধ্বনি, যুগ্ম স্বর, সমান সমান 25টি। মনে থাকবে? এর পরে যেটা আসবে, যে বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ অথবা যৌগিক স্বরবর্ণ, অথবা যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ। এইটা হলো দুইটি। এবারে বুঝিয়াতে পারিয়াছেন? হ্যাঁ, বুঝতেছেন? তা যদি একটা জিনিস চোরামি বুদ্ধি আছে, এটা কেমনে মনে রাখবেন? যদি বর্ণ কথাটা থাকে, কি বর্ণ, এই যৌগিক স্বর বর্ণ, যদি বর্ণ কথাটা থাকে, তাহলে উত্তর হবে দুইটি।
যদি বলে বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, তাহলে হবে দুইটি। যৌগিক স্বর বর্ণ কয়টি, তাহলে উত্তর হবে দুইটি। একটা হলো ওই, আর একটা হলো ও। বুঝছেন? তাহলে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? 25টি। সন্ধিস্বর কয়টি? 25টি। দ্বৈত স্বর কয়টি? 25টি। সান্ধ্য কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যুগ্ম স্বর কয়টি? 25টি। এর ভিতরে কোথাও কি বর্ণ আছে? নাই। কোথাও বর্ণ কথাটা লেখা নাই, কিন্তু নিচের লাইনে আমি লিখেছি যে যদি বলে বাংলা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, উত্তর হবে দুইটি। যদি বলে বাংলা যৌগিক স্বর বর্ণ কয়টি, উত্তর হবে দুইটি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝছেন? এই আপনারা যখন পড়তে বসেন, এই যে ক্লাসটা আমি নিলাম এর আগের মাসে, পড়তে বসলে এই কনফিউশন প্রশ্নগুলো আমারে দিলে কি হইতো? মেসেঞ্জারে পাঠাই দিতে, স্যার এইটা বুঝি না ওইটা বুঝি না, এখন সামনে আমাদের পরীক্ষা। আমি বলছি যে কোনোটা পারবেন না, কোথাও বইয়ে পড়তে গেছেন ভুল তথ্য পাবেন, এইটা ওইটা পাইবেন, আমার মেসেঞ্জারে পাঠাই দিবেন, আমি সলভ করে দেবো। একটা তথ্য যদি ভুল পড়েন, আপনি 1.5টা নম্বর কাটা যাবে। একটা বিশেষ পরীক্ষায় ভুল দাগাবেন, 1.5 নম্বর কাটা যাবে আপনার। নিজের এক তো খাইছিনি, পরে আরো 50 পয়েন্ট যাবে আর একটা নাম্বার থেকে যেটা পেরেছেন, 1.5টা নম্বর আপনি হারিয়ে যাবে। এবার বুঝতে পারেন তাহলে কি? বুঝেছেন? এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনে থাকবে, আদারওয়াইজ থাকবে না। কারণ দেখবেন অধিকাংশ দেখি যে পড়ায়, আরে ভাই যে বিসিএস একবারও দেয় না সে বিসিএস পড়ায় দেখি। অনেক জায়গায় দেখি সে বিসিএস দেয় নাই জীবনে একটাও, সে বিসিএস পড়ায়। ভুল তথ্য বই দেখে দেখে, বাজারে বই দেখে দেখে পড়ায়। আরে ভাই ওইগুলো পড়লে কি কাজ হইব? পড়তে হবে বাংলা একাডেমি, আপডেট থাকতে হবে। বাংলা একাডেমির সাথে বাংলা পড়ানোর একেবারে আপডেট থাকতে হবে। এবার বলুন তো, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? তাড়াতাড়ি বলুন। বাংলা মোট ব্যঞ্জন ধ্বনি কয়টি? হ্যাঁ, অনুপমা সুন্দর কথা বলেছে স্যার, 30 অথবা 32। বাংলা ভাষায় মোট ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। অপশনে 30 না থাকলে আমরা 32-এ টিক দেব, কারণ ষষ্ঠ শ্রেণী বোর্ড বইয়ে দেয়া আছে বাংলা ব্যঞ্জন ধ্বনি হলো 32টি, মনে থাকবে। এখন অনেকে ভাবতেছে ও স্যার এক কয় কি, সারা বছর মোরা পড়িয়াইলাম বাংলা ব্যঞ্জন ধ্বনি 39টা, আজকে স্যারে শিখায় কয়টা? তা বাংলা মোট স্বরধ্বনি কয়টি? বাংলা মোট স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরধ্বনি কয়টি? আচ্ছা 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 আচ্ছা, নার্গিস পারভিন আবার 6টার কাছে দৌড়িল কা, বুঝলাম না। ও একটা আবার কই আবার একটা কমাই দিল কেন? কার কাছে আর একটা পাঠাইলাম, বুঝলাম না কিছু। নার্গিস পারভিন, আমি বললাম বাংলায় স্বরধ্বনি কয়টা, ও লিখছে 6টা, আর একটা কারে দিয়ে দিলা তুমি? আমরা তো জানি 7টা। আর যদি বলে মৌলিক মূল স্বরধ্বনি, যদি বলে মূল স্বরধ্বনি হলো 6টা আমাদের। যদি বলে বাংলায় মূল স্বরধ্বনি কয়টা, মূল মূল কথাটা থাকলে হবে 6টা। মূল স্বর যদি বলি তাহলে হবে 6টা। স্যার কোন বর্ণগুলা ধ্বনি না, এগুলা বাদ দিতে হইবে আর কি, বাদ দিয়ে পড়াইতে হইব। বাংলা 19-এ বইটা দেখো, স্বরধ্বনি 7টা দেয়া আছে। ওই যে মৌলিক স্বরধ্বনি, ওই 7টি বাদে যে কয়টা আছে, মানে বাকিগুলো হলো স্বরধ্বনি না। আচ্ছা, এবার আমরা একটু দেখি বর্ণ ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপাদান ভাষার মূল উপাদান কি, এটা কি পড়াইছি?
আচ্ছা, এ ধ্বনিটা বাদ পড়ছে, 6 আর 7 মধ্যে কোনটা বাদ পড়ছে? এ ধ্বনিটা, কারণ এ ধ্বনিটা আমরা ধার করে নিয়ে আসছি, তাই না? এ ধ্বনিটা কিন্তু আমরা ধার করে নিয়ে আসছিলাম। আচ্ছা, ভাষার মূল উপাদান কি, এটা পড়াইছিলাম? মনে হয় না। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ও, নার্গিস পারভিন জি স্যার বললো, ভুলে গেলাম। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ভাষার ক্ষুদ্রতম একক, সেটাও কি? ধ্বনি। ভাষার মূল ভিত্তি, ভাষার মূল ভুক্তি, তাও কি? ধ্বনি। ভাষার মূল ভিত্তি ধ্বনি। ভাষার স্বর বলা হয়, ভাষার স্বর বলা হয়, সেটাও কি? ধ্বনি। ভাষার মৌলিক একক, ভাষার মৌলিক একক ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ, শব্দের ক্ষুদ্রতম অংশ, তাও কি? ধ্বনি। শব্দের একক, শব্দের একক, তাও কি? ধ্বনি। একটু ভালো করে লেখেন, এগুলো পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার মূল ভিত্তি ধ্বনি। ভাষার স্বর বলা হয় ধ্বনি। ভাষার মৌলিক একক বলা হয় কাকে? ধ্বনি। এই দেখো, মাসুদ পারভেজ কি শুরু করছে, এ যেন কই যাবে। স্যার একটু বলেন, এখন পর্যন্ত লিখতেই পারলাম না, তার আগেই বলে পার্থক্য বলেন প্লিজ। এদের আর তর সইছে না রে। তাহলে ভাষার মৌলিক একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনি। শব্দের একক কি? তাও হলো ধ্বনি। শব্দের একক কি? ধ্বনি। সব বুঝিয়ে দিব, আগে লেখেন। আগে বুঝিয়ে দিবে, তবে আগে লেখেন লেখেন। বিয়ে করার আগে আগে কাবিন করতে হয়, কবুল বলতে হয়, তারপর বাসর ঘরে যাইতে হয়, বুঝছেন? আগেই যদি আমরা বাসর ঘরে দৌড় দিই তাহলে তো হবে না। আগে তো ফর্মালিটি মেনটেন করে তারপর যাইতে হবে, তাই না? লিখছেন লিখছেন? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় কি? বর্ণ। অর্থাৎ আরেকটা আছে আমাদের, ওটা একটু লিখি। ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার মূল উপকরণ সমান সমান বাক্য। লেখেন, ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল প্রাণ, ভাষার ভাষার মূল প্রাণ, তাও হলো কি? বাক্য। ভাষার বৃহত্তম একক, ভাষার বৃহত্তম একক, ভাষার বৃহত্তম একক, তাও কি? বাক্য। ভাষার বৃহত্তম একক বাক্য। ভাষার বৃহত্তম ছাদ, ভাষার ছাদ বলা হয়, ভাষার ছাদ বলা হয়, ভাষার ছাদ বলা হয়, তাও কি? বাক্য। ভাষার ছাদ বলা হয় বাক্য। লিখেছেন?
বিষয়টা লেখা হলে আমি একটু বুঝাই দিই। টেকনিক লেখেন ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। ডক্টর সানজিদা তাসনিম, তুমি কি বলেছো? বৃহত্তম ছাদ বলবো না, শুধু ছাদ বলবো না? শুধু ছাদ বললে হবে না, তাহলে তোমার বাসার ছাদ বুঝাবে। এখানে বলতে হবে ভাষার ছাদ বলা হয় কাকে। ভাষার ছাদ বলা হয় কাকে, এটা আমি যেভাবে লিখছি এটাই পরীক্ষা যদি আসে। ভাষার ছাদ বলা হয় কাকে, উত্তর হবে বাক্য। ভাষার ছাদ বলা হয় কাকে, বাক্যকে। মনে থাকবে, ভাষার ছাদ বলা হয় বাক্য। আমি এইটা একটু বুঝিয়ে দিচ্ছি, এবার লেখা শেষ সবার। এবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। এই উপাদান বানানের শেষে ন আছে, দেখছেন ন আছে? উপাদান বানানের শেষে ন আছে। এই ধ্বনি বানানের শেষে ন আছে, আছে। তার মানে ভাষার মূল উপাদান হলো ধ্বনি। মনে থাকে জানো যে লিখে রাখুন উপরে যে উপাদান বানানের শেষে ন আছে, ধ্বনি বানানের শেষেও ন আছে। অতএব উত্তর হবে ভাষার মূল উপাদান হবে ধ্বনি। উপাদান বানানের শেষে ন দন্ত ন আছে এবং ধ্বনি বানানেও শেষে দন্ত ন আছে। অতএব ভাষার মূল উপাদান হলো ধ্বনি। উপাদান বানানের শেষে দন্ত ন আছে আর ধ্বনি বানানের শেষেও দন্ত ন আছে, এজন্য ভাষার মূল উপাদান হবে ধ্বনি। বুঝতে পেরেছেন? এরপরে এইটা সোজা সোজা সামনেরটা আসেন, ভাষার মূল উপকরণ। এখানে কি বলেছে? ভাষার মূল উপকরণ। এটা কেমনে বুঝবো? দেখেন, ভাষার মূল উপকরণ, উপকরণের শেষে মূর্ধন্য না আছে, এখানে তো মূর্ধন্য না নাই, আছে? নাই। তো এখানে উপকরণ বানানে দেখেন ক আছে, একটা ক। এই বাক্য বানানো কি আছে? ক আছে। তার মানে উপকরণ বানানে ক আছে, বাক্য বানানেও ক আছে। সুতরাং ভাষার মূল উপকরণ হলো বাক্য। কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন এরকম যে উপকরণ বানানেও কি আছে? ক আছে। বাক্য বানানো কি? ক আছে। অতএব ভাষার মূল উপকরণ হলো বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ওই ভাষার মৌলিক উপকরণও হবে বাক্য। তার ভাষার মূল উপকরণটা কি? বাক্য। যদি এখন উপকরণ বানানেও ক আছে, বাক্য বানানেও ক আছে, উপকরণ বানানেও ক আছে, বাক্য বানানো ক, যদি বলে ভাষার মৌলিক উপকরণ কি, তাও হবে বাক্য। উপকরণ কথাটা থাকলেই বাক্য। কেমনে মনে রাখবেন? উপকরণ কথাটা থাকলেই বাক্য। তাহলে উপকরণ বানানে ক আছে, বাক্য বানানেও ক আছে, তাহলে ভাষার মূল উপকরণ হবে বাক্য। এখন আমরা এই যে নিচের এই তিনটার জন্য এই একটা টেকনিক। ভাষার মূল প্রাণ কি? বাক্য। ভাষার বৃহত্তম একক কি? বাক্য। ভাষার ছাদ বলা হয় কাকে? বাক্যকে। এই তিনটা আমরা কেমনে মনে রাখবো? ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। কিভাবে মনে রাখবো? ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। তার ভাষার বৃহত্তম যদি কথাটা থাকে, একক কি? বাক্য। ভাষার ছাদ কি? বাক্য। ভাষার প্রাণ কি? বাক্য। এভাবে মনে রাখতে পারি আমরা, ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। এই যে বলছে স্যার একক হলে কি লিখছেন? এই একক টাকক দরকার নাই, সহজ কথা এই লাইনটা মনে রাখেন, ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। ভাষার বৃহত্তম ছাদ প্রাণ বাক্য। উপাদান বানানোর শেষে দন্ত না আছে, ধ্বনি বানানোর শেষে দন্ত না আছে। তার মানে ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আর ভাষার মূল উপকরণ কি? বাক্য। উপকরণ বানানে ক আছে আর বাক্য বানানো ক আছে। এরপরে লেখেন শব্দ। এরপরে আমরা শব্দ লিখি। ভাষার মুখ্য উপাদান। ভাষার
মুখ্য উপাদান কি? শব্দ। ভাষার মুখ্য উপাদান শব্দ। কি লিখলা স্যার? মৌলিক বা বৃহত্তম যদি না থাকে শুধু একক বলে, শুধু এককই বলে, ভাষার একক কি? এরকম তো প্রশ্ন আসে না তো কখনো। আমি যেভাবে লেখাইছি এভাবে খাতায় পুরোটা লেখেন, এরপর বিগত বছর প্রশ্নাবলী মিলান। আচ্ছা, ভাষার মুখ্য উপাদান কি? শব্দ। দেখেন এইটা পারবেন কেমনে? এটার জন্য একটা টেকনিক মনে রাখা লাগবে, এই একটার জন্য একটা টেকনিক। কারণ আপনি ভাষার মুখ্য উপাদান, আপনি উপাদান দেখছেন, ধ্বনিতে টিক মেরে চলে আসবেন, তাই না? পরীক্ষা হলে সমস্যা হতে পারে না যে স্যার এখানে তো উপাদান মানে ন আছে, তার মানে আমরা ভাষার মুখ্য উপাদান যদি পরীক্ষা আসে ধ্বনি দিয়ে আসবো, এটা ভুল হতে পারে। এজন্য এরপরে আমরা এটা পার্থক্যটা একটু একটা টেকনিক দেখি। ভাষার মুখের কথায় সবাই জব্দ। ভাষার মুখের কথায় সবাই, ও, ভাষার মুখের দিয়ে মনে রাখবেন মুখ্য। ভাষার মুখের কথায় সবাই জব্দ। কথাটা কি মনে রাখছি? ভাষার মুখের কথায় সবাই জব্দ। টেকনিকটা লেখেন, একটার জন্য একটা টেকনিক। ভাষার মুখের কথায় সবাই জব্দ। বলেন তো। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। স্যার মূল আর মুখ্যের ডিফারেন্সটা কি? মূল জিনিসটা যে ভাষার মূল উপাদান কি? ধ্বনি, যেটা ছাড়া আর চলবেই না, আমাদের যেটা লাগবেই। মূল জিনিসটা কি? একটা বিল্ডিং যদি নির্মাণ করতে হয়, একেবারে মূল নিচে ভিত্তিপ্রস্তর লাগবেই, একটা যেটা ছাড়া চলবেই না, যেন আমাদের ধ্বনি ছাড়া বাকি সব অর্থহীন। কিন্তু যদি মুখ্য কথাটা বলে সেটা অনেক প্রকার হতে পারে, মুখ্যটা হলো পরের বিষয়, কিন্তু মূল যে উপাদান যদি বলে, মূল জিনিসটা হলো অরিজিনাল একেবারে। যেমন ভাষার মুখ্য উপাদান কিন্তু শব্দ। এখানে বলছে কি ভাষার মুখ্য উপাদান কি? শব্দ। এই শব্দটা তৈরি হচ্ছে কিভাবে? প্রথমে লাগছে ধ্বনি, তারপর ধ্বনি লিখিত রূপ লাগছে বর্ণ, এই বর্ণগুলো আবার সুন্দরভাবে সাজিয়ে তৈরি হলো একটা অর্থপূর্ণ একটা শব্দ হইলো। এই জন্য কিন্তু যদি মূল কথাটা বলে, মূল একেবারে অরিজিনালটা, তাহলে সেটা হবে, এখানে মূল থাকলে হবে ধ্বনি। তার ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আর যদি মুখ্যটা বলে তাহলে শব্দ। এগুলো পরীক্ষার হলে মনে থাকবে না ভাই, আপনি এত পড়াশোনা করবেন যে মনে থাকতে রাখতে পারবেন না। এই উপকার, অনেকে বলে স্যার উপকরণের পার্থক্য কি, উপাদানের ভিতরে পার্থক্য কি, এগুলো অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। স্যার উপকরণের আর উপাদানের মধ্যে পার্থক্য কি, এইগুলো মনে রাখতে গেলে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। টেকনিকে মনে রাখেন, আমরা তিনটে নিয়ে সমস্যায় পড়বো। যে ভাষার মূল উপাদান, আমি জানি ভাষার মূল উপাদান ওটা ধ্বনি, কারণ ভাষার মূল উপাদান কি? ধ্বনি। কিন্তু এটা নিয়ে সমস্যা বাজে, স্যার ভাষার মুখ্য কথাটা থাকলে কি করব? এইটা মনে রাখেন, ভাষার মুখের কথায় সবাই জব্দ। কি মনে রাখবেন? ভাষার মুখের কথায় শব্দ, ভাষার মুখের কথায় সবাই কি? জব্দ। এই মুখের দিয়ে কি মনে রাখবেন? মুখ্য। মুখের দিয়ে কি মনে রাখবো আমরা? মুখ্য। আর এই জব্দ দিয়ে কি মনে রাখবো? শব্দ। তাহলে ভাষার এই তিনটে নিয়ে আমাদের সমস্যা লাগে। আবার একটু শিখাই দিই। যদি বলে ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান, তার ভাষার মূল উপাদান কি ছিল? এই ধ্বনি। এই মূল কথাটা ছিল, এখানে হলো মুখ্য। ভাষার মূল উপাদান ধ্বনি, আর ভাষার মুখ্য উপাদান শব্দ। আর ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ। আর একটা প্রশ্ন ছিল আমাদের, ভাষার মূল উপকরণ। তা ভাষা মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণটা কি? বাক্য। এই তিনটের ভিতরে আমাদের ভেজাল লাগে। আমি জানি ভাষার মূল উপাদান থাকলে কি? ধ্বনি। মূল উপাদান থাকলে কি? ধ্বনি।
এই মূল আছে, একেবারে মূল, যেটা ছাড়া আমাদের চলবে না। ধ্বনি উচ্চারণ ছাড়া কিচ্ছু অসম্ভব, বাকি সব বৃথা। যদি মুখ্য থাকে, এই একটা টেকনিক মনে রাখেন, ভাষার মুখের কথায় সবাই জব্দ। জব্দ মানে শব্দ, মুখের মানে মনে রাখবেন মুখ্য। ভাষার মুখের কথায় সবাই জব্দ, এটার জন্য একটা টেকনিক। আর মূল উপাদান তো গেল ধ্বনি, এরপরে একটা থাকে ভাষার মূল উপকরণ। ভাষার মূল উপকরণ বাক্য, বাক্য ছাড়া কোনো ভাষা হতে পারে না। আপনি ধ্বনি দিয়ে কথা বলতে পারবেন না, শব্দ দিয়ে কথা বলতে পারবেন না, ঠিক আছে? কিছু কিছু আছে, যেমন যদি বলে এই তুমি কিছু বলো না কেন, কয় লাভ লাভ লাভ। লাভ লাভ বললে বুঝবে কেউ কিছু? যে তুমি কি তাকে ভালোবাসো, লাভ লাভ বললে হবে? বলে কি লাভ কি, এর বিপরীত কি, লস নাকি? তুমি যে তাকে ভালোবাসো এটা বলতে হবে, যে আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি একটা মেয়েকে বলেন লাভ, সে বলো কি ছেলেটা বোকা নাকি, লাভ কি, এর কোনো অর্থ হয় না, কারণ একটা শব্দ। এই জন্য আমরা শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি না, কিন্তু দুই একটা কতিপয় ক্ষেত্রে পারি। কিন্তু আমাদের কি লাগবে, অবশ্যই বাক্য লাগবে। এজন্য ভাষার মূল উপকরণ কি বাক্য। একটা ভাষায় কথা বলতে হলে বাক্য ছাড়া কখনই আমরা ভাব বিনিময় করতে পারবো না, মনে থাকবে? তাহলে ভাষার মূল উপকরণ কি, বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য, এটা কেমনে মনে রাখবো? উপকরণ বানানে ক আছে, বাক্য বানানেও ক আছে। উপকরণ বানানে ক আছে, আর বাক্য বানানেও ক আছে। ভাইজান সবাই বুঝতে পারছেন এই তিনটা? হুম, এটা কিন্তু খুব কঠিন, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে লেখেন বাক্যের একক। বাক্যের একক শব্দ। বাক্যের একক শব্দ। বাক্যের মৌলিক উপাদান। বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক। বাক্যের ক্ষুদ্রতম একক, এটাও কি শব্দ। এই তিনটার জন্য একটা একটা টেকনিক। এই তিনটার জন্য একটা টেকনিক। প্রশ্নের প্রথমে বাক্য কথাটি থাকলে, প্রশ্নের প্রথমে বাক্য কথাটি থাকলে উত্তর হবে, উত্তর হবে শব্দ। এই যে বাক্য বাক্য বাক্য, নিয়মটা সুন্দর না স্যার? এইরকম সবগুলো দিলি তো হয়ে যেত স্যার। এই যে ডক্টর মেজবা একটা সুন্দর কথা বলছে, যে বাক্যের যাই থাকুক উত্তর শব্দ, কোনো টেনশন নাই, ঠিক আছে না? যে প্রথমে প্রশ্নের প্রথমে যদি বাক্য কথাটা থাকে, তাই উত্তর মারি দিয়ে আসবো শব্দ, এত ভাবার টাইম নেই। এই অংশটা নিয়ে উপাদান উপকরণ, যে টিচার বা যে স্টুডেন্ট বেশি ডিপলি ভাবছে ওই দেখবা পারে না, কারণ এটা অনেক কঠিন একটা বিষয়, কারণ ডিপলি ভাবার বিষয়। আমাদের এত ভাবার টাইম নেই, বাংলা নিয়ে পড়ে থাকবো, আমাদের আরো কত সাবজেক্ট পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টই আমাদের গুরুত্বপূর্ণ। এজন্য আমি সবাইকে বলি যে ভাই আপনারা বেশি বেশি একটু ম্যাথ প্র্যাকটিস করেন। যারা ম্যাথ পারেন না বেশি বেশি একটু ম্যাথ প্র্যাকটিস করেন। যারা ম্যাথে দুর্বল, ঠিক আছে, এক ফাইলই যথেষ্ট, সেটা হলো মুখস্থ। যারা ম্যাথ, কিছু কিছু আছেন আপনারা ম্যাথ পারেন না, তারা প্রিলির ম্যাথ আর রিটেনের ম্যাথ কিন্তু এক না। প্রিলি, বিশেষ প্রিলিতে যে ম্যাথ আসে ওই ম্যাথটা রিটেনে আসে না। রিটেনের ম্যাথ বড় বড়, যারা মনে করেন যে আমার প্রিলি আমি ম্যাথে অনেক দুর্বল, তাদের জন্য এক ফাইল যথেষ্ট। সেই ফাইলটা কি মুখস্থ ফাইল, মানে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা মুখস্থ করবেন, উত্তর দেখবেন অঙ্ক ঘুরায় না, উত্তর মুখস্থ করেন। ইংরেজি বেশি বেশি পড়েন, সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে ইংরেজি, ইংরেজি কিন্তু মুখস্থ বিদ্যা কিছু আছে, আর বাকিগুলো না বুঝলে কিছুই পারবেন না। এজন্য ইংরেজিতে বেশি সময় দেন, ইংরেজি লিটারেচারেও একটু সময় দেন।
এই জিনিসগুলো একটু বেশি বেশি পড়েন। আর বাংলা 35 মার্ক যেন আপনি 32 রাখতে পারেন, টার্গেট নিবেন। বিসিএস পরীক্ষা বাংলায় 32 পাবেন আপনি, জীবন আপনি 35 পাবেন না। আপনি টার্গেট নেবেন বাংলায় আমি 32 পাবো। তাহলে বাক্যের একক শব্দ, বাক্যের মৌলিক উপাদান শব্দ, বাক্যের ক্ষুদ্রতম শব্দ। সহজ কথায় প্রশ্নে প্রথমে বাক্য কিছু থাকলেই এক কথায় উত্তর হবে কি শব্দ। বুঝছেন বুঝছেন? হ্যাঁ, ম্যাথ মুখস্থ করলে প্রিলিতে পাশ করা যায়। আপনি মুখস্থ করে দেখেন, একটা অনেক অঙ্ক মুখস্থ। অনেকে যারা পড়াশোনা করে নিয়মিত বিভিন্ন গ্রুপে এক্সাম দেয়, দেখবেন নিয়মিত বিভিন্ন জব পরীক্ষা দেয়, ওরা ম্যাথ এম করে না পরীক্ষার হলে। ওদের 10টা এমনি মুখস্থ, তাই না? দেখবেন যে অনেক ম্যাথ করা লাগে না। প্রফেসর সে কারেন্ট অ্যাফেয়ার্সে যখন বের হয়, ওদের মডেল টেস্ট দেয়, অঙ্ক মুখস্থ, চারটে দেখলে বুঝতে পারে কোনটা উত্তর। স্যার 32 পাওয়া তো টাফ। তাহলে সমস্যা নাই, তুমি 20 পাও। তুমি ওই সাইডে ইংলিশে বেশি পাইতে হবে, তোমার ওই পাশে জিকে তে বেশি পাইতে হইব। তুমি যদি বাংলা এখানে 20 পাও সমস্যা না, অন্য অন্য সাবজেক্টে বেশি পাইতে হইব। আপনি একটা সাবজেক্টে কম পারবেন, আর একটা সাবজেক্টে আপনার তো বেশি উঠাতেই হবে। ম্যাথের জন্য তোমরা ম্যাথের স্যারের কাছে জিজ্ঞেস করো, ম্যাথের জন্য বাজারে বইয়ের অভাব নাই। ম্যাথের জন্য বাজারে বইয়ের অভাব নাই, ম্যাথের স্যারের কাছে জিজ্ঞেস করেন। অথবা আমাদের বিসিএস কনফিডেন্স থেকে বের হতে তো একটু সময় লাগবে, মাসে মনে হয়। আপনারা একটু মিজান স্যার আমাদের যে ক্লাস নেয় তাদের কাছে বলেন যে স্যার সহজ সহজ তাড়াতাড়ি কোনটা লাগবে, সে বলে দিবেন। আচ্ছা, এবারে আমরা দেখি, শব্দ গেল, বাক্য গেল, এবারে লেখেন বর্ণ। বর্ণ লেখেন। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণকে। এরপরে লিখবো ব্যাকরণের মূল ভিত্তি। ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা। না, ইকুয়ালি সব সাবজেক্টে পাশ করা লাগবে না বিসিএস এ। আপনি বিসিএস এ সমান হারে পাশ করার দরকার নাই। আপনি সর্বোচ্চ নম্বর যে অর্জন করবে তাকে প্রিলিতে ঠিকানো হবে। তানজুমা নূর, কি বললা তুমি? স্যার এই কোশ্চেন গুলা সবসময় আসে, আর এগুলাই গুলাইয়া ফেলি। আজকে কি করবা, সবগুলা গুলাবা একটা গ্লাসের ভিতরে, তারপর খাবা মাঝে মাঝে এক গ্লাস, তাহলে হয়ে যাবে। আচ্ছা লেখেন, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম ক, খ, গ, কিন্তু এগুলা যখন আমি লিখবো তখন সেটা কি হয়ে যাবে? বর্ণ। তার মানে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ভাষার ইট বলা হয় কাকে? বর্ণকে। ভাষার ইট 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 চিনেন? একটা ইট সাজায়, মানুষের মুখ ফাটাই দেয়, মাথা ফাটিয়ে দেয় ইট দিয়া। ইট দিয়া বিল্ডিং তৈরি করে, তার একটার পর একটা ইট সাজিয়ে সাজিয়ে বিল্ডিং তৈরি করে। তেমনি ভাষার ইট মানে বর্ণগুলা সাজায় সাজায় একটা ভাষা তৈরি করা হয়। এই জন্য ভাষার ইট বলা হয় কাকে? বর্ণকে। আর যদি পরীক্ষা আসে ব্যাকরণের মূল ভিত্তি কি, তাহলে হবে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। সবাই কি বুঝতে পেরেছেন? এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। আপনারা আমাকে বলবেন যদি ব্যাকরণের বা সাহিত্যের কোনো টপিক নিয়ে বিপদে পড়েন, আপনারা মাঝে মাঝে একটু কমেন্টে জানাবেন যে স্যার এই টপিকটার উপর ক্লাস নিলে ভালো হয়, যে এই জিনিসটা আমরা বুঝি না, বা আমরা পড়িয়ে যাই, হয়তো কোনো টপিক মিসিং হতে পারে, কিন্তু আপনি যখন পড়তে গেলেন তখন দেখলেন যে না এই জিনিসটাও দরকার,
মিসিং হতেই পারে, তখন ওইটা নক করবেন আমাকে। আচ্ছা আচ্ছা, এবারে আমরা দেখি, লেখেন। না কি 19-এর বই থেকে বাংলা গ্রামার পড়লে কি গ্রামারে 15 মার্কস কমন পড়বে? 32তম বিস কি 32 বিসিএস এ? না না না, ওই একটা পড়লে হবে না, বুঝেছেন? হবে না। আচ্ছা, এবার আমরা সন্ধি শিখবো। সন্ধি, একটু সন্ধিতে চলে যান। সন্ধি, আমরা দেখি সন্ধি, আজকে স্বরসন্ধিটা শেষ করে দিব। লেখেন সন্ধি। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। দ্রুত লেখেন। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। কখনো দুই বর্ণের মিলনকে সন্ধি বলে না, ভালো করে খেয়াল রাখবেন। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। দ্রুত লেখুন। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। বাংলা ভাষায় সন্ধি কয় প্রকার? কে পারেন? বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার? স্যার আজকে কি এত তাড়াতাড়ি লেখেন? বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার? দ্রুত বলেন। দুই প্রকার। ভেরি 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 গুড। লেখেন বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি হলো দুই প্রকার, এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি হলো তিন প্রকার। আমরা আজকে দেখি কতদূর যাইতে পারি সন্ধির, তারপর পয়েন্ট লিখে রাখবো। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি দুই প্রকার, আর সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি হলো তিন প্রকার। ডক্টর মিসবা, ওই রুটিন দেখবেন যে আমাদের রুটিনে লেখা থাকবে ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি, আমাদের রুটিনে লেখা থাকবে, এরকম পাবেন। যেমন এর আগে আমরা গত মাসে যে অংশটা বাদ রেখেছিলাম সেই অংশটা পড়াই দিছিলাম। আমি ইচ্ছা করলে 20 মিনিটের সন্ধি পড়াই দিতে পারি, এ কোনো ব্যাপার না। দিব নাকি সন্ধি শেষ করে 20 মিনিটে? সমস্যা হয় কি, আমাদের টিচারদের একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এই আপনারা অনেকে কমেন্ট করেন আমার কাছে, ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে নক করেন, বলেন যে স্যার ওইটা ফাঁকি দিচ্ছেন, ওইটা ফাঁকি দিচ্ছেন। কারণ পোলাপান এরাও তো বুঝতে পারে না, এরা তো বাচ্চা খুকি না, এরাও তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসছে আমার মতো, তাই না? এরাও তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। যে নাসির স্যারই শুধু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আমরা মনে হয় করি নাই, তাই এখন তো ধরতে পারে। এই জন্য মনে করেন যে যদি চুরি করি তখন আবার আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায়। চুরিও করতে পারি না আপনাদের কাছে, কই যাব কন? যখন ইউসিসি তে ক্লাস নিই ওইখানে চুরি করা যায়, কারণ ওর সব তো ইন্টারে পাস করছে কেবল, ওদের যা বুঝাবো ওইটাই সঠিক। কিন্তু আপনাদের তো চুরি করতে গেলে তো সমস্যা। আচ্ছা, লেখেন স্বরসন্ধি। স্বরসন্ধি নিয়ম এক। স্বরসন্ধিটা আমরা একটু শিখি। আমরা যে স্বরসন্ধিটা শিখবো একটু খেয়াল রাখি। স্বরে অ, স্বরে আ, রস্যই অথবা দীর্ঘই, রস্যু অথবা দীর্ঘ, এ অথবা ওই, ও অথবা ও। এটা একটু লিখি। এই তার এইটা একটু উপরে খাতার উপরে লিখে রাখেন। স্বরে অ অথবা স্বরে আ, রস্যই অথবা দীর্ঘই, রস্যু অথবা দীর্ঘ, এ অথবা ওই, ও অথবা ও।
ও অথবা ও লিখছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখুন 01755072190। আচ্ছা, উপরে ওইটা লিখে রাখুন। তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম এক লেখেন স্বরসন্ধি নিয়ম 1। নিয়ম 1টা কি? এই স্বরে অ আর হলো স্বরে আ। স্বরে অ আর একটা কি? স্বরে আ। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হবে। সূত্রটা দেখেন, এই প্রথম সূত্রটা আমরা শিখতেছি। এই সূত্রটা আমরা প্রথমে শিখতেছি। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হবে। যেমন আমি যদি বলি বিদ্যালয়, কি বললাম? বিদ্যালয়। বললাম রত্নাকর, লেখেন বিদ্যালয় আর বললাম রত্নাকর। বিদ্যালয় একটা শব্দ কি বলছি? রত্নাকর। এই বিদ্যালয় জীবনও বিশেষ পরীক্ষায় আসবে না, এ সবাই পারে, বুঝছেন? এই মুখস্থ এ সবাই পারে। তারপরে হিমালয়, হিমালয়। আমি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের সন্ধি বিচ্ছেদ বিশেষ পরীক্ষায় সাধারণত সন্ধি বিচ্ছেদ আসবে। কি আসবে? সন্ধি বিচ্ছেদ। অনেকে সন্ধির মুখস্থ বিদ্যা ভালো আছে, তারা এমনি পারে, অর্থাৎ তাদের মুখস্থ বিদ্যা ভালো আছে, যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে সমস্যা পড়ে যায়। এখানে দেখেন বিদ্যালয় সন্ধির ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় নজর মারবেন। এই নজরটা হলো এইখানে, বিদ্যা আছে না, এই দ্বিতীয় বর্ণের নিচে দাগ দিবেন, এখানে বিদ্যা রত্না, এখানে নজর মারবেন। প্রথম বর্ণ মারবেন, পরেরটার সাথে মারবেন। প্রথমটায় কম মারবেন 5%, 95% নজর দিবেন এই দ্বিতীয়টা নিচে। হিমা, ময় আকারে মা, হিমা, হিমা। দেখছেন কোথায় কোথায় নজর দিছি আমি? আপনারা ওই জায়গায় নজর দিবেন, নাসির স্যার জায়গায় নজর মারবে, আপনারাও মারবেন ওখানে, তাহলে পরীক্ষালে পারবেন, সূত্র বের করা ইজি হবে। এখানে বলছে বিদ্যা। এখন মূল এইটা যদি আমাদের ভাঙতে হয়, আমাদের সন্ধির ক্ষেত্রে অর্থের প্রাধান্য থাকতে, অর্থাৎ উভয় পদের অর্থের প্রাধান্য পাবে সন্ধির ক্ষেত্রে। এমন দুই পাশে দুইটা শব্দ রাখবো যেটার সাথে মিলে যায়। বিদ্যালয়ের মূল শব্দ বের করে নিয়ে আসি। মূল শব্দ হলো বিদ্যা যোগ আলয়। লয় না কিন্তু, লয়ের কোনো অর্থ, লয় মানে তাল, বিদ্যালয় তো আর তাল না একটা। তাহলে এটা হলো বিদ্যা যোগ আলয়। আলয় অর্থ কি? ঘর, অর্থাৎ বিদ্যার ঘর। এখান থেকে বিদ্যা উচ্চারণ করতে আধ্বনি আসছে, প্লাস এখানে সরাসরি আধ্বনি আছে। আকার আর আকার মিলে এখানে আকার হয়ে গেল। এরপরে রত্নাকর। মূল শব্দ আপনি রত্ন আনবেন নাকি রত্ন আনবেন, আগে ভাবেন। রত্নাকর মানে কি? রত্নাকর মানে একটা মূল্যবান পাথর। মূল শব্দ কিন্তু রত্না নাম। রত্না বাংলা সিনেমার নায়িকা, রত্নাকে বাংলা সিনেমার একজন নায়িকা। তাহলে আমাদের এখানে রত্নারে ডাকলে কাজ হইব না, আনতে হবে রত্নরে ডাইকা। তাহলে আমি লিখতেছি রত্ন, র তয় না, রত্ন যোগ আকর। এই যে রত্ন নিয়ে আসছি, তারপর তাকে সরে আকর, এই রত্ন যোগ আকর সমান সমান রত্নাকর। বুঝতে পেরেছেন? রত্ন যোগ আকর, রত্নাকর। এরপরে দেখেন হিমালয়। মূল শব্দ কি? হিমা। হিমা বলেন তো, হিমালয় কাকে বলি? হিমালয়, হিমালয় যেখানে ঠান্ডা তুষারপাত থাকে, তাই সেটা হিমা না, কিন্তু হিমার কোনো অর্থ নাই, হবে হিম। মূল শব্দটা কি? হিম। হিমা না কিন্তু, মূল শব্দ হিম যোগ আলয়। হিম যোগ সরে ল অন্তিস্তে আলয়। এই ম উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অ আসে, এই জন্য আমি এখানে একটা, এই ম উচ্চারণে কি আসে? অ। ম উচ্চারণে কি আসে? অ। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের শেষে একটা অ আসে।
যেমন ক, ক এর নিচে অ আসে, খ, খ এর নিচে অ আসে, গ, গ এর নিচে কি আসে, অ আসে। তাহলে লেখেন হিম যোগ আলয় সমান সমান হিমালয়। হিম যোগ আলয় সমান সমান হিমালয়। লিটারেচার আছে ওখানে? লিটারেচার নেওয়া হয়নি। পেন ড্রাইভ দিতেছি, একটু লেখেন লেখেন দ্রুতটা লেখেন। এই পেন ড্রাইভটা তো আপনার কাছে। আচ্ছা, তাহলে আপনারা একটু এক নাম্বার সূত্রটা কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আবার বলে দিচ্ছি যে এই হিম ম উচ্চারণ করতে অ আসে। আমি যদি বলি প্রত্যেকটা, যদি ক বলি ক, ক এর সাথে কিন্তু ক আর অ আসে। ক আর কি অ, মনে থাকবে ক এর সাথে কি আসে, অ আসে। তাহলে কি হয় ক, এরকম খ উচ্চারণ করলে খ। ওনার কাছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন অনুপমা, কি করেছো স্যার, বাংলা কোন পদে সন্ধি হয় না? এটা নিয়ে একটি কনফিউশন। কি খাওয়াবা, চা খাওয়াবা আমারে না কি খাওয়াবা কও, তাহলে কইয়ে দেবো। ফ্রি ফ্রি কইয়ে দিলে হইবো? এটা বাজারে দেখি যে অনেক কনফিউশন, এক এক টিচার এক এক কথা কয়, আন্দাজে ঢিল মারে খালি। এটা কইয়ে দেবো কিন্তু কিছু খাওয়াইতে হইবে, ফ্রি ফ্রি কমু না। চা খাওয়াবা না বিস্কুট খাওয়াবা এটা কও, না ফুচকা খাওয়াবা? এই ফ্রি ফ্রি কইয়ে দেবো না। দেখছেন আপনার বন্ধুরা কইয়ে দিতেছে কিন্তু মাশাল্লাহ একজনে পারছে। সর্বনাম ও ক্রিয়াপদ কথাটা কে বললো? সাজিয়া নওরিন। সাজিয়া নওরিনের উত্তরটা কারেক্ট, সে বলছে সর্বনাম ও ক্রিয়াপদ। এটাই 100% লিখে রাখুন। সর্বনাম ও ক্রিয়াপদের সন্ধি হয় না বাংলায়, সর্বনাম ও ক্রিয়াপদের সন্ধি হয় না। লিখে রাখুন, বাংলায় সর্বনাম ও ক্রিয়াপদের সন্ধি হয় না। ডক্টর মেজবা ভাই বলছেন অব্যয়, অব্যয় হবে না। কেন হবে না? যেমন কিংবা, কিংবা দেখেন কিম যোগ বা, এই বাই তো একটা অব্যয় পদ। বায়ের কোনো অর্থ আছে? বায়ের কোনো অর্থ নাই। এই কিংবা, কিম যোগ বা কিংবা, এটা তো সন্ধি বিচ্ছেদ করা যায়। এই বা হলো এখানে অব্যয় পদ, এজন্য অব্যয় পদের সন্ধি হয়। বাংলায় অব্যয় পদের সন্ধি হয়, ক্রিয়া পদেরও হয় কিন্তু রেয়ার। ক্রিয়া পদও দুই একটা জায়গা হয়। যাই হোক, আমাদের দুইটা অপশন মনে রাখবেন যে সর্বনাম ও ক্রিয়া পদের অপশনও যদি দেখেন সর্বনাম ক্রিয়া দুইটাই আছে, টিক দিয়ে আসবেন সর্বনামে, মনে থাকে জানো। তাহলে সর্বনাম ও ক্রিয়াপদের সন্ধি হয় না। হয়ে গেল? দেখছো অনুপমা ভাগছে, যেই নাসির স্যারে কইছে চা খাওয়ান লাগবো ফুচকা খাওয়ান লাগবো, অনুপমা ভাগছে। দেখছেন? তাহলে হিমযোগ আলায় সমান সমান হিমালয়, এক নাম্বার সূত্রটা শেষ। এবারে দুই নাম্বার সূত্র, নিয়ম দুই। নিয়ম দুই, দুই নাম্বার নিয়ম এটা, রস্বইকার অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হবে। রস্বইকার কিংবা দীর্ঘইকার পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে একার হয়। কি লিখলাম? অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। আচ্ছা, আমি যদি বলি মহেশ, মহেশ,
মহেশটা তৈরি করেন তো, মহেশ। মহেশ। এরপর একটা পরীক্ষা আসছিল শুভেচ্ছা। 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 আর হলো স্বেচ্ছা। এই তিনটা আমরা একটু করি। দেখেন, এখানে আপনাদের যে ভুলটা হয়, এই ভুলটা অনেকেই করেছেন। কারা কারা করছেন? অনেকে ভুলটা করছেন, মারাত্মক ভুল করছেন। যেমন সোহানি ভুল করছেন, সামিয়া ভুল করছেন, অনেকে ভুল করছেন। কিন্তু এবার আপনাদের যাতে ভুল না হয় আমি সেটা একটু দেখাই দিচ্ছি। খেয়াল করেন, মহেশ। মহেশ, এই শব্দটা মূল শব্দ হলো মহা। মূল শব্দটা কি? মহা। আমি লিখলাম মহা, ম হয়াকারে হা, মহা। যোগ এখানে কি হবে? এখন সমস্যা হলো স্যার, কেউ বসাইছেন ইস, আর কেউ বসাইছেন দীর্ঘই তালবসা ইস। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, যে সন্ধির ক্ষেত্রে কখনো এই ইস হবে না, এই দীর্ঘই তালবসা ইস। সন্ধির ক্ষেত্রে যত জায়গায় ইস বসাবেন, কোন ইস বসাবেন? দীর্ঘই তালে বসা ইস। বুঝছেন? আর এই ইস বলি কেমন? ওই ঢং করে বলে না, ব্যথা পাইলে বা কোনো কিছু মিসিং হলে বলে, আমরা বলি ইস, আর একটু হলেই হয়ে যেত রে, মেয়েটা পটাই ফেলাইতাম, ইস চলে গেল। বুঝছেন? এই ইস কিন্তু সন্ধির ক্ষেত্রে না, আমাদের মনোভাব সূচক ক্ষেত্রে আমরা বলি, এক্সক্লামেটরি সেন্টেন্সে বলি ইস। বুঝেছেন? এই ইস, রস্বই ইস এইখানে চলবে না। সন্ধির ক্ষেত্রে দীর্ঘই তালবস্য ইস। কথা ক্লিয়ার? বুঝেছেন? এরপরে এই দেখেন, মহা, এই উচ্চারণে আসলে আ প্লাস এখানে আছে দীর্ঘই, তাহলে এই আকারের পর কি আছে? দীর্ঘইকার আছে। এইখানে এই জন্য কি হয়ে গেল? একার। এটা কিন্তু ব্যতিক্রম সূত্র, এটার সাথে এটা মিললো না, একার হয়ে যাবে। অর্থাৎ অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হবে। এই সূত্রটাও কিন্তু আসতে পারে বিশেষ পরীক্ষায়, যে অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? একার হয়। তারপরে শুভেচ্ছা, মূল শব্দটা কি? শুভ, ভালো। তাহলে আমরা মূল শব্দটা লিখবো শুভ। যোগ কি হবে? ইচ্ছা। শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা। এই শুভ উচ্চারণ করতে অধ্বনি আসে, তা অকার আছে, এখানে রস্বইকার আছে, অকার আর রস্বইকার পর এজন্য এখানে একার হয়ে গেল। তাহলে স্বেচ্ছা, মূল শব্দ কি? শয়বা ফালা। এই স মানে নিজ, এই শয়বা ফালা অর্থ হলো নিজ। সযোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা। ওকে, এবারে 3 নাম্বার সূত্র। এবারে আমরা 3 নাম্বার সূত্রটা শিখবো। এবারে আমরা শিখবো অকার কিংবা আকারের পর এইটা, অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে সরাসরি রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ। হ্যাঁ। অকার কিংবা আকারের পর সরে সরে রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, এ ওই ও, রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হবে। লিখছেন? ওকার, ওকার, এটা ব্যতিক্রম। অকার কিংবা আকারের পর এই সূত্রটা লিখবো, এটা গেল, এটা গেল, এইটা। এখন অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার। এই সূত্রটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যতিক্রম সূত্র, এই জন্য মনে রাখতে হবে ওকার। যদি আমরা বলি সূর্যোদয়, সূর্যোদয়
কি বললাম? সূর্যোদয়। এটা কিন্তু আসতে পারে সূর্যোদয়। এরপরে যথোচিত, যথোচিত, য থয়কার থ, যথ চয় রস্যিকার ত, যথোচিত। এরপরে নবরা, সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা 2019-এ আসছে নবরা, ন বয়কার বো ডয় শূন্য রয় আকার। একটু দেখেন, এখানে আমরা নজর মারতে বলছি, এখানে এই যে সূর্য, এখানে নজর, এই দ্বিতীয় বর্ণের নিচে নজর, দ্বিতীয় বর্ণের নিচে নজর, কারণ আমাদের এটাই কিন্তু ভাঙতে হবে। তাহলে সূর্যোদয়, মূল শব্দটা কি? মূল শব্দ নিয়ে আসে, এখানে ওকার আছে, মূল শব্দ হলো সূর্য, লিখলাম আমার সূর্য, যোগ কি সূর্যোদয় কাকে বলি? যে ওঠে, তাহলে সূর্য যোগ উদয়, সূর্যোদয়। সূর্য উচ্চারণে অধ্বনি আসে, আর এখানে রস্যুকার আছে, অকার আর রস্যুকার মিলে কি হয়ে গেল? ওকার। যথোচিত, মূল শব্দ কি? যথা, তার মূল শব্দ হলো যথা যোগ উচিত সমান সমান কি? যথোচিত। একটা জিনিস মনে রাখবেন, উচিত বানান অনেকে কিন্তু আপনারা খণ্ডতা দিয়ে লেখেন, এটা জায়েজ নাই। মার্কারে তো মাল নাই, লিখছেন? আমার তো স্টুডেন্ট দেখতেছেন, ওরা কি ঘুমাই পড়লো নাকি? আপনারা কই আছেন? হ্যাঁ, কাউকে তো দেখতে পারে, শুধু তানিয়ারে দেখতে পাইতেছি, শামস ভাইরে দেখতেছি, আর ফেরদৌসে দেখতে পাচ্ছি। এই মাহফুজ মাদ্রাজি আজকে পালাইছে, আজকে দেখতেছি না অনেকেরই, কারণটা কি? হুম, আপনারা কই আছেন? এই খালেদ মোস্তফা কই ভাই? কই দেখি না, দিয়ে সৌরভ সাহারেও দেখি না, জয় রুবাতকে দেখতেছি না, রত্ন চক্রবর্তী ভাগছে, ফরিদুলও ভাগছে, সাদিয়া নাহারও ভাগছে, এরা ক্যামেরা ওপেন করে, মানে ক্যামেরা বন্ধ করে রেখে এরা রুম থেকে ভাগছে। ডক্টর ফারহাকেও দেখি না, রুবি আক্তারকেও দেখি না, ফাহাদকেও পাচ্ছি না, ক্যাকটাস ভাইকেও পাচ্ছি না, সাইমাকেও দেখতেছি না, এরা কই গেছে? এরা সন্ধি পড়তে পড়তে ঘুমায় পড়ছে। আচ্ছা দেখেন, এই উচিত বানান এটা কিন্তু হবে না, এই উচিত বানানটা কি? এটা কিন্তু বেল নাই, ওটা চলবে না। নবরা, মূল শব্দটা বের করে নিয়ে আসি, নব যোগ উরা, এই দীর্ঘ উ ডয় শূন্য রায় আকার, নব যোগ উরা সমান সমান নবরা। তাহলে অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হবে? ওকার হবে। লিখছেন? সাদিয়া নাহার বলছে, স্যার আমি অলওয়েজ ক্যামেরা অফ রাখি। ভালো জিনিস, কিন্তু ছেলেরা রাখে কেন আমি এইটা বুঝি না। হ্যাঁ, আমাদের ছেলেরা কেন যে ক্যামেরা অফ রাখে? আচ্ছা, এই সূত্রটা বুঝছেন সবাই? অকার কিংবা আকার পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়ে যাবে। লিখেছেন? এর পরের সূত্র কোনটা আসে? এর পরের সূত্র আসে অকার কিংবা আকারের পর কোনটা আসবে? একার কিংবা ঐকার, এইটা আসবে, এইটা। তাহলে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। কত সুন্দর নিয়ম, দেখছেন? এই ওই আর ওই মিলে গেছে না? আগের দুইটাই মিল ছিল না, কিন্তু এখন মিলে যাবে। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়, মানে এই শেষটা অনুসারে এইটা, তার মানে মিলে গেছে। ভেজাল লাগাইছিল এই দুইটা উগান্ডার পাবলিক, এই রস্বই দীর্ঘ আর রস্য দীর্ঘ, এই দুইটা উগান্ডার পাবলিক, তো এই দুইটা ভেজাল লাগাইছিল আমাদের। কিন্তু এরা ঠিক আছে, যে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হবে, মানে এইটার মিলে এইটা। যেমন আমরা যদি বলি দৈনিক, দৈনিক, জনৈক, দেখেন দৈনিক, এখানে প্রথম বর্ণে নজর মারতে হবে, কারণ শেষ বর্ণে এই মাঝখানে বা নস্কে নি এর কোনো অর্থ নাই, কিন্তু এই দৈনিকের অর্থ আছে দই, আর এখানে আবার দ্বিতীয় বর্ণের নিচে দৈনিক ঐকার আছে এখানে। তা দৈনিক হতে গেলে কি কি লাগবে? দিন লাগবে, লিখলাম আমরা দিন। আর কি লাগবে? দৈনিক কাকে বলি? এক, এক লাগে, তাহলে দিন যোগ এক সমান সমান কি? দৈনিক। এবার জনৈক, মূল শব্দ কি? জন,
যোগ কি জনৈক কয়জন বলি, একজন মানুষকে বলি, তা জন যোগ এক জৈনিক। এই ন উচ্চারণ করলে অ আসে, আর এখানে সরাসরি এ আছে, অকারের পর এ আছে, এজন্য এখানে ঐকার হয়ে গেল। এরপরে সূত্রটা লেখেন, আমরা পরের সূত্রটা লেখেন। আমরা কত নাম্বার সূত্র গেছি তাও তো ভুলে গেছি, 1 2 3 4 নাম্বার সূত্র শেষ। এবার আমরা 5 নাম্বার সূত্র শিখব। 5 নাম্বার সূত্রটা লেখেন। আমরা একটা কমেন্ট করেন, এই সূত্রটা বুঝছেন? বুঝছেন? বুঝছেন না বুঝলেও কইেন, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, একটু কইেন যে আওয়াজ দিয়েন, একটু আওয়াজ দিয়েন, ঘুমাই পড়েন না। মাসুদ মিয়া বলছে দৈনিক বুঝে নাই, দৈনিক বুঝে নাই। আচ্ছা দৈনিক হইতে কি লাগে, এটা একটু আমার এখন দিন লাগে না? দিন লাগবে। দৈনিক শব্দটা কেমনে আসছে? দিন থেকে আসছে। আবার দৈনিক কয়, 2 দিনকে দৈনিক বলি না 5 দিনকে? একদিনকে তো আমরা দৈনিক বলি। তাহলে দিন আর লাগবে কি এক, তা দিন যোগ এক সমান সমান দৈনিক, কারণ ওই পাশে ঐকার আছে, ঐকার আছে, এই যে ঐকার। তাহলে এখানে দিন, এখানে ন উচ্চারণে অ আসে, আর এখানে সরাসরি এ আছে, অকারের পর একার আছে, এই জন্য ঐকার হয়ে গেল। এবার 5 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্রে আমরা দেখতেছি যে এই শেষেরটা একেবারে, তাহলে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। ওয়াও, কি কিউট একটা নিয়ম। এটাও মিলে গেছে, ঔ আর ঔ, তাই না? মিলে গেছে কিন্তু। দেখেন আরেকজন আবার এই সোহানি চলে গেছে দন্ত বর্ণ আর দন্ত মূলীয়র ভিতরে চলে গেছে। হ্যাঁ, এই সোহানি, তুমি অনেক ফ্রি থাকো না, তুমি আমার একটু মেসেজ দিয়ে একটু পাঠাই দিও, বুঝছো মনু? আমরা এখন সন্ধি পড়তে আছি, এই সন্ধির মধ্যে এগুলা দিও না। আপনারা একটা পড়ার ভিতরে যদি অন্য টপিক নিয়ে আসেন, তখন সমস্যা হয় আমাদের। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতেই পারে, মেসেঞ্জার ক্যাট করে লিখে পাঠাই দিবেন, কারণ একটা টপিক শেষ করতে হবে, একটার ভিতরে আরেকটা দিলে সমস্যা। তা অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হবে, এটার সাথে এটা মিল আছে। যেমন কি কি হয়? ঔকার, ঔকার দিয়ে কি হয়? মহৌষধ, মহৌষধ, মহৌষধি। তারপর কি? পরমৌষধ, পরমৌষধ। তারপর হলো পরমৌষধি। লিখছেন? আমাদের ভিতরে কিছু কিছু স্টুডেন্ট আছে, মাঝে মাঝে আমার হাসি পায়। একে কোন শাখায় জানে, আমি রাধাকৃষ্ণ পড়াইতেছি, এখন একটা মেয়ে প্রশ্ন করে, কয় স্যার, রাধার পরনে যে শাড়িটা ছিল ওটা কি ব্লু কালার ছিল না অন্য কালার ছিল? আমি কি, এটা কোন পরীক্ষায় আসছে? কয় না স্যার, বিভিন্ন গুগলে সার্চ দিলাম তো রাধাকৃষ্ণ, তো দেখলাম যে অধিকাংশ জায়গায় তাই ব্লু কালার শাড়ি পরা। অরিজিনাল কি স্যার এই ব্লু কালার শাড়িটা পরছিল? আমি কি দেখছি রাধারে কোনোদিন যে ব্লু কালার ছিল না কোন কালার? এগুলা কোনো পরীক্ষায় আসে? এটা ইন্ডিয়ান শাড়ি না বাংলাদেশি শাড়ি? মানে কি কইব, মানে প্রশ্ন আর খুঁজে পায় না, বুঝছেন? মহৌষধ, মহৌষধি, পরমৌষধ, পরমৌষধি। দেখেন এইগুলা একটু খেয়াল রাখেন। মহৌষধ মূল শব্দ কি? মহা, যোগ উচ্চারণ অনুসারে আসে কি? ঔষধ। আমরা এখানে সরাসরি ঔষধ কথাটাই লিখবো, কোনো ভেজাল নাই। এখানে মহা উচ্চারণে আ আসে, এখানে রস্যুকার আছে, আকারের পর মানে সরি ঔকার আছে,
আকার আর ঔকার মিলে এখানে ঔকার হয়ে গেল, এইখানে নজর মারলাম আমরা। তাহলে এখন দেখি মহৌষধি, মূল শব্দটা আবার নিয়ে আসি, এখানে হবে মহা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মহৌষধি, মহৌষধি যদি থাকে, রস্বইকার যদি থাকে, তাহলে এখানে হবে ঔষধি, ও স দশকের দি, ঔষধি। ভালো করে খেয়াল রাখুন কি হবে, ঔষধি, ও মনে থাকে যেন কি হবে, ও ঔষধি। এটা কিন্তু ব্যতিক্রম, ও হবে ও, ভালো করে খেয়াল রাখুন ও। কেউ ভুলে আবার এখানে ঔষধি মারলে ঠিক মারা যাবে না, কিন্তু একটাও কিন্তু 4টা অপশনে দেয়া থাকবে ঔষধি, কিন্তু ঔষধি হবে না। ঔষধি হলো যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে আমরা বলি কি, ঔষধি। তারপর পরম ঔষধ, মূল শব্দটা হলো পরম যোগ ঔষধ, ডাইরেক্ট ঔষধ আছে, আমরা ডাইরেক্ট ঔষধ খাইয়ে দিব। এরপর পরম ঔষধি আছে, মূল শব্দ লিখবো আমরা পরম যোগ এই যে ঔষধি, পরম ঔষধি, রস্বইকার আছে, এখানে ঔষধি মেরে দিব, ঔষধি। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা ভুল করি, বিশেষ পরীক্ষা এই দুইটাই দিবে। লিখেছেন? কথা কন না কেন? নিয়মটা বুঝছেন? একটু কমেন্টে লিখে দিয়েন দ্রুত দ্রুত যে বুঝতেছেন কিনা। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। এখানে একটা যে জিনিস আমি খেয়াল রাখতে বলেছি আপনাদের, এখানে ও, এই যে ও, ঔষধি বানানটা খেয়াল রাখবেন একটু, ঔষধি, অর্থাৎ এখানে রস্বইকার, এই যে ওকার হয়ে গেল। আমরা 5 নাম্বার সূত্রটা শেষ করে ফেললাম, এবারে 6 নাম্বার সূত্র লিখবো আমরা, 6 নাম্বার। স্যার 9 এর ক্লাসের বোর্ড বইয়ে ঔকার দেওয়া, না না না, ভালো করে খেয়াল রাখুন, এখানে ঔষধ দেওয়া তো প্রথমটাই তো ঔষধি দেওয়া, কিন্তু মহৌষধি কিন্তু ঔষধি, মহৌষধিতে কি ও। 9-10 এর বই ফলো করেন, শুধু 9-10 এর বই, আর নবম দশম শ্রেণী নতুন বইটা কিনে নিবেন। 2021 সালে একটা বই বের হয়েছে, 2021 সালে বোর্ড বই বের হয়েছে একটা 9-10 এর, ওই বইটা কিনবেন। এরপরে আমরা শিখবো অন্য একটা শিখবো, 6 নাম্বার নিয়মটা লেখেন 6, অর্থাৎ এই অকার আকার শেষ। এবার শিখবো রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর, রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। এটা অনেকটা কিউট একটা নিয়ম। 6 নাম্বার নিয়ম লিখছেন? আচ্ছা একটু খেয়াল রাখবেন, একটা জিনিস কি, একটা খেয়াল করবেন, আমি আপনাদের যখন ব্যাকরণের ক্লাসটা নেই, হয়তো কোনো সমাস প্রত্যয় বা যাই হোক ব্যাকরণের যেদিন ক্লাস হবে, আপনারা দয়া করে আপনারা নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ বইটা সাথে নেবেন, এইটা সামনে নিয়ে বসবেন। আমি যদি কোনো একটা জিনিস ভুল পড়াই, আপনারা সেটা সাথে সাথে দেখতে পারবেন এবং আমাকে বলতে পারবেন যে স্যার এটা ভুল পড়াচ্ছেন আপনি, এই জন্য এইটা কাজটা করবেন। আর সবচেয়ে সমস্যা হয় লিটারেচারের ক্লাসে, যে লিটারেচার কোন নিয়ে বই নিয়ে বসুম, কারণ এত বড় বাংলা একাডেমির লিটারেচার বই নায়িকা ময়ূরের মতো মোটা মোটা, তা ওইগুলা তো কেনা সম্ভব না, সামনে নিয়ে বসা সম্ভব না, এক্ষেত্রে একটু সমস্যা। আচ্ছা, রস্বইকার কিংবা দীর্ঘইকার, রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। যেমন এখান থেকে পরীক্ষায় বেশি আসে রবীন্দ্র, রবীন্দ্র, তারপরে পরীক্ষা, রবীন্দ্র পরীক্ষা। এখন রবীন্দ্র, এই যে এখানে বয় দীর্ঘিকার আছে, রয় দীর্ঘিকার আছে, তার মূল শব্দ বের করে নিয়ে আসি। মূল শব্দ কিন্তু রবি,
র বয়রস্কের বি রবি, বয়রস্বীকার রবি বানান কিন্তু রস্বইকার, তাহলে রবি যোগ ইন্দ্র। আচ্ছা রবীন্দ্র বা রবি যোগ ইন্দ্র, অনেকে সমস্যায় পড়েন যে স্যার ইন্দ্র বানানে এটা হবে নাকি দীর্ঘ নয় দ্বারা ফলা এটা হবে। যত প্রকার সন্ধির ক্ষেত্রে ইন্দ্র বানান আসবে সবসময় রস্বইকার দিয়ে হবে, এই দীর্ঘার দিয়ে কখনো ইন্দ্র বানানটা হবে না। এই যে মাসুদ ভাই লিখে দিছে রস্বই, যত প্রকার ইন্দ্র বানান আসবে সব রস্বইকার দিয়ে লিখবেন। তাহলে রবি যোগ ইন্দ্র, এই রস্বই নয় ইন্দ্র, এই রবি বানানে উচ্চারণে দেখেন অনেকে মনে করেন স্যার শেষে ব না, এই রবি শব্দটা আমরা ভাঙি, দেখেন র বি, র যোগ অ, ব যোগ রস্বই রবি। এই রবি শব্দটায় ধ্বনি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। রবি শব্দটা চারটা ধ্বনি আছে, তা শেষ ধ্বনিটা কি? রস্বই। তাহলে এখানে রবি উচ্চারণের শেষে আসলো রস্বই, এখানে আসলো কি? রস্বই। রস্বইকার পর রস্বইকার মিলে এখানে হয়ে গেল দীর্ঘইকার। এরপরে পরীক্ষা, আমরা পরি বানান সবসময় মনে রাখবেন, পরি বানান রস্বইকার, পরি, পরি যোগ ইক্ষা। এখন সমস্যা ভাব জাগে স্যার ইক্ষা বানান রস্বই ক্ষিয়তে আকার দিব না দীর্ঘই ক্ষিয়তে আকার দিব। সবসময় মনে রাখবেন সন্ধির ক্ষেত্রে ইক্ষা বানান রস্বই ক্ষিয়তে আকার না, কিন্তু সরি ইক্ষা বানান কিন্তু এটাই হবে দীর্ঘইকার, ইক্ষা বানান এটা কাটা দীর্ঘই ক্ষিয়তে আকার, এ হলো ইক্ষা, এটা কারেক্ট। সন্ধির ক্ষেত্রে যত ইক্ষা বানান আসবে সব দীর্ঘই ক্ষিয়তে আকার ইক্ষা। এগুলো মনে রাখতে হবে, ইন্দ্র বানানে যত সন্ধির ক্ষেত্রে আসবে রস্বইকার দিয়ে লিখবেন, ইক্ষা বানান যত আসবে দীর্ঘইকার দিয়ে লিখবেন। বুঝতে পারছেন? তো আমরা কত নাম্বার? 6 নাম্বার, এবার 7 নাম্বার। পরের সূত্রটা আমরা এবার একটু দেখি। পরের সূত্রটা হলো রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হবে। এটাও একটা কিউট নিয়ম, এই দীর্ঘকার সাথে দীর্ঘকার মিলে গেল। রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হবে, এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম। আচ্ছা আমরা এখান থেকে যে উদাহরণগুলো আমরা দেখব, যেমন পরীক্ষা আসছে কটূক্তি, একটা পরীক্ষা আসছিল কটূক্তি, কটূক্তি বানানটা দেখেন কটূক্তি। তারপর মরুদ্যান, কটূক্তি, আর একটা কি? মরুদ্যান। আর একটা হলো লঘুর্মি। দেখেন প্রত্যেকটার নিচে দীর্ঘকার আছে, এই দীর্ঘকার এই যে এভাবে লেখে, প্রত্যেকটা নিচে কি আছে? দীর্ঘকার আছে। এখন কটূক্তির মূল শব্দ কি? কটু। কটু বানানে কিন্তু এখানে ক টয়রস্য করে টু, কটু হবে। এই কটু বানান কিন্তু কটস্কে টু, কটু যোগ উক্তি সমান সমান কটুক্তি। মরুদ্যান, মরুদ্যান মূল শব্দ হলো মরু, ম রয় রস্যকার রু, মরু বানান কিন্তু রস্যকার, কিন্তু এখানে গেলে দীর্ঘকার হয়ে যাবে, মরু যোগ উদ্যান। লঘুর্মি, মূল শব্দ হলো লঘু, লঘু বানান কিন্তু রস্যকার, লঘু যোগ উর্মি অর্থ ঢেউ। এইটা একটু সন্ধির ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইয়ের উদাহরণগুলো ভালো করে ফলো করবেন। 2021 সালের নবম দশম শ্রেণীর বইটা কিনে নিবেন। কটু বানানে এখানে দীর্ঘকার, এখানে রস্যকার, মরু বানান এখানে দীর্ঘকার, এখানে রস্যকার, লঘু বানান এখানে দীর্ঘকার বাট এখানে রস্যকার।
ভাইয়ারা দেখেছেন? আপুরা ভালো আছেন সবাই? ঘুমাই পড়ছে আপুরা? সব ঠিক আছে? নাসির স্যারের ক্লাসে অনেকে ক্যামেরা ওপেন করে না, কারণ নাসির স্যারের দেখছে কি চেহারা খারাপ, এই লোকে চিন্তাছে এই ব্যাটারে চেহারা দেখাই লাভ কি, বুঝছেন? আচ্ছা, উর্মি বানানে দীর্ঘকার, উর্মি অর্থ ঢেউ, উর্মি বানানে তো দীর্ঘকার তাই না? উর্মি অর্থ ঢেউ। আচ্ছা, আমরা কয়টা নিয়ম শিখলাম আজকে? সন্ধির স্বরসন্ধির কয়টা নিয়ম শিখছি? আচ্ছা, এই যে 7টা নিয়ম, 5 6 7, 7টা স্বরসন্ধির নিয়ম শিখছি। ইনশাল্লাহ সন্ধির বাকি ক্লাস, এটা আবার নেক্সট মাসে যখন আমি ক্লাস নিব আমাকে স্মরণ করিয়ে দিবেন যে স্যার আপনি স্বরসন্ধির 7টি সূত্র পড়িয়েছিলেন, এতটুকু বলতে পারলেই হবে আমাকে, বাকিগুলো থেকে শুরু করেন। জুবার ভাই লিখে রাখেন যে সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধিটা লিখে রাখেন, তাহলে হবে। ওকে, আচ্ছা, সবাই ভালো থাকেন, অনেক জ্বালা দিছি আর আপনাদের ক্যামেরা ওপেন করা লাগবে না, বাই বাই।